গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদেরকে যেটা শুরু করব সেটা হলো সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। আসলে সরল দোলগতি এই কথাটা বা এই জিনিসটা আসলে কি? দোলগতি, সরল দোলগতি আমরা সেগুলো কি বলবো, যেগুলো কি হবে একটা নির্দিষ্ট গতি, যেটা নির্দিষ্ট পথ বরাবর বারবার আপ ডাউন করবে বা পুনরাবৃত্ত ঘটবে একটা কোনো ঘটনা। আমরা অনেক আগে বা শুনেছি বা অনেকের বাড়িতে আছে, এরকম দেখেছো যে একটা ঘড়ি, সেই একটা পিণ্ড, সেই ঘড়িগুলো যেগুলো, সেটা একটা নির্দিষ্ট টাইম ঘন্টার সময় বা প্রতিটা ঘন্টাতে সময় একটা করে ডং ডং করে আওয়াজ করতো। সেই ঘড়িগুলো এইরকম সেই ঘড়িগুলোর ক্ষেত্রে এরকম দোলগতি এসেছে। আমরা অনেক গতি জানি, তার মধ্যে সরল দোলগতি হলো একটা গতি। আমরা স্থিতিগতি বা অন্যান্য গতি, বিশেষ করে রৈখিক গতি, পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি, এরকম অনেক গতি পড়েছি। তার মধ্যে সরল দোলগতিও কিন্তু একটা গতির মধ্যে পড়ে। ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো কিছু প্রাথমিক জিনিসকে আমরা আজকে জানবো, তার মধ্যে প্রথমে দেখো পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত, এটাকে ভেঙে যদি করো তাহলে পর্যায়বৃত্ত। তার মানে কি? যে একটা পর্যায়ক্রমিক মানে কি? ধারাবাহিকভাবে, একই রকমভাবে, একটা নির্দিষ্ট অন্তর অন্তর আমাদের যে গতিটা হবে, এবং বৃত্তীয় পথে হতে পারে বা এমনি রৈখিক পথেও হতে পারে। তো বৃত্তীয় পথে যেগুলো হবে পর্যায়ক্রমিকভাবে, তাদেরকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। কি এই যদি সংজ্ঞাটা যেটা লেখা আছে দেখো, যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। তোমরা দেখেছো যে সূর্য চারিদিকে পৃথিবীর গতিগুলো বা উপগ্রহের গতিগুলো, এখান থেকে আমরা আগের চ্যাপ্টারে আমাদের একটা আছে, দেখবে তোমরা, যে কেপলারের সূত্রসমূহ, বৃত্তীয় পথে ঘূর্ণন, গ্রহ উপগ্রহের গতি বা ঘূর্ণন সম্পর্কে কেপলারের 3টে সূত্র আছে, খুব ইম্পর্টেন্ট। সেগুলো আমরা সেখানে দেখবো। ওই যেখানে অনেক কিছু দেখতে পাবো যে গতিগুলো আসলে কেমন হয়, বা ঘড়ি কাটার ক্ষেত্রে যেমনটা ওটা বৃত্তীয় গতি হয়, বা বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে এমনটা গতি হয়। যেটা বৃত্তাকার পথে যেসব পর্যায়ক্রমিক গতি হবে সেগুলো কি হবে? পর্যাবৃত্ত গতি। বোঝা গেল? আচ্ছা, এদের সবগুলোই পর্যাবৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির আবার কয়েকটা ভাগ আছে, যেমন উপবৃত্তীয় বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি। উপবৃত্তীয় বা কাক্ষিক, এটা কি? উপবৃত্তাকার পথে যখন এরকম কোনো গতি আমার পর্যায়ক্রমিকভাবে ঘটবে তখন তাকে বলবো আমরা উপবৃত্তীয় বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? আরেকটা আছে ঘূর্ণন চক্রাকার পর্যাবৃত্ত গতি। আচ্ছা, ঘূর্ণন তোমরা অনেকে দেখেছো, লাট্টিমের গতি কেমন হয়? ঘূর্ণন এটা অক্ষের সাপেক্ষে। পৃথিবীও তো ঘূর্ণন একটা অক্ষের সাপেক্ষে ঘোরে না? এটা স্পিন, সেটা থাকে নিজের অক্ষের সাপেক্ষে ঘোরাকে বলা হয় স্পিন। তাহলে এইসব ক্ষেত্রে কি হয়? আমাদের ঘূর্ণন গতি হয়। ঠিক আছে? আচ্ছা, রৈখিক পর্যাবৃত্ত গতি কোনগুলো? একটা সরল দোলকের পিণ্ড, সরল দোলক কোনগুলো? একটা ধরো তুমি নিজেই তৈরি করতে পারবে। সেই ঘড়িতেই যে শুধু থাকে তাই নয়, তুমি নিজেও তৈরি করতে পারবে। কেমনভাবে করবে? তোমার একটা সুতো থেকে একটা একটা ছোটো একটা কোনো একটা যে কোনো জিনিস, পিণ্ড যে দিতে হবে তার কোনো মানে নেই, একটা যে কোনো একটা জিনিস নিচে একটা বেঁধে সুতো দিয়ে তুমি কোথাও ঝুলিয়ে দিলে, সামান্য টেনে ছেড়ে দাও, সামান্য টেনে। তুমি যত কম টানবে সেটা তত রৈখিক আকার ধারণ করবে, যত বেশি টানবে তত কার্ভ পথ করবে, কার্ভ মানে বৃত্তীয় পথের দিকে যেতে থাকবে। তাই তো? তাহলে সেই সবগুলো হবে রৈখিক পর্যাবৃত্ত গতি। অথবা একটা পিঁপড়ে একটা ছোট্ট জায়গা দিয়ে যাওয়া আসা করছে বারবার, ব্যাক অ্যান্ড থ্রো, মানে ধরো একটা দুটো দুটো তুমি ওয়াল দিয়ে দিয়েছো, তার মধ্যে একটা পিঁপড়ে আছে, সেই পথ যাচ্ছে আসছে পর্যায়ক্রমিকভাবে। এমন গতি যখন সৃষ্টি হবে বা এরকম যখন ঘটনা আমরা দেখবো, তখন তাকে বলবো রৈখিক পর্যাবৃত্ত গতি। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যা দেখব কম্পন। কম্পন কি?
পর্যাবৃত্ত গতি বিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথ দিয়ে আসা যাওয়া করে তবে তার গতিকে দোলন বা কম্পন বলা হয়। ইংরেজিতে সেটাকে বলা হচ্ছে ভাইব্রেশন। তোমরা এখন থেকে যদি ইংলিশ টার্মগুলোকে সব কিছুর, সব সাবজেক্টের, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো তো বেশি ফোকাস করো, যদি ইংলিশ টার্মগুলো যদি মনে করে করতে পারো, তাহলে দেখবে যে এইমস পরীক্ষা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা নিটে তো বাংলা হয়, অসুবিধা নেই। যারা ইংরেজিতে নেবে তাদের সুবিধা হবে। আর যারা নিটের জন্য 5 বছর পড়বে বা জয়েন্টের জন্য 4 বছর বিটেক করবে, তাদের ক্ষেত্রে তোমাদের ইংরেজিতে সব বই পড়তে হবে, মানে এক কথা গ্র্যাজুয়েট কোর্স। তখন এগুলো খুবই কাজে দেবে। এখন থেকে মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে। ওকে, চলো তারপরে দেখি আমরা কি আছে। সরল দোলক। সরল দোলক আসলে কি? এই যে একটা ছবি দেখছো, আমি এর আগে বললাম সরল দোলক তুমি নিজেও তৈরি করতে পারবে। একটা সুতো থেকে একটা পিণ্ডকে ঝুলিয়ে দাও, দিয়ে সামান্য টেনে ছেড়ে দাও। সরল দোলকের ক্ষেত্রে রৈখিক পর্যাবৃত্ত গতি হবে কখন? যখন 4 ডিগ্রি কম হবে। তোমাদেরকে আগেই ব্যাপারটা আমি বললাম, ঠিক আছে। একটা স্প্রিংয়ের নিচে যদি তুমি একটা ছোট্ট অংশ, স্প্রিংয়ের নিচে যদি একটা ছোট্ট একটা ভর ঝুলে দাও, যদি একটু টেনে ছেড়ে দাও, তাহলে কি দেখতে পাবে? সেটা আপ ডাউন করছে। কোন পজিশনে করছে? দেখো, ভালো করে দেখো, যে এটা হলো ভর, এটা হলো ভরের পজিশন। এটাকে একটু টেনেছো, বি পজিশনে টেনেছো, টেনে ছেড়ে দিয়েছো। সি পজিশন আর বি পজিশনের মধ্যে সে যাওয়া আসা করবে, তার যে গতিটা পর্যাবৃত্ত হবে, সে আপ অ্যান্ড ডাউন করবে। এটা হয়ে যাবে সরল দোলগতির একটা গতি। স্প্রিংয়ের ক্ষেত্রেও তাহলে কি সরল দোলগতি পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যাচ্ছে। সরল দোলগতি মানে সে সোজা পথে করবে। এখন স্প্রিংটা তো বাঁকা নয়, স্প্রিংয়ে বস্তুটা যে ঝুলছে সেটা একটা স্ট্রেট বরাবর একটা আলম্ব বিন্দু একটা আটকানো আছে, একটা অবস্টেকলে, মানে একটা একটা জায়গায়, কোনো একটা জায়গাতে করা আছে। এমনটা ঘটে আবার টান তারের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ দুটো প্রান্ত, একটা স্ট্রেট তার, এটা হলো সেই তারটা। এর হলো ইনিশিয়াল স্টেট কোনটা, প্রাথমিক অবস্থা হলো এটা। সামান্য টেনে ছেড়ে দেওয়া হয়েছে, তখন সে এইভাবে আপ ডাউন করছে, ঠিক আছে। যে এটা একটা ভাইব্রেশন। সেটা কি ভাইব্রেশন? সরল দোলগতির ক্ষেত্রে সবগুলো কিন্তু রৈখিক পর্যাবৃত্ত গতি হিসাবে আমরা ধরে নেব এগুলোকে, ঠিক আছে। স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে, যেটা এর আগে বললাম, টান তারের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। তাহলে এইটা আমার সরল দোলকের গতিগুলো সব রৈখিক পর্যাবৃত্ত গতি, সেটা আমরা দেখলাম। এবার কিছু এই দোলন সম্পর্কিত কিছু রাশি সম্পর্কে জানব। এই ছোট ছোট রাশিগুলো যদি না জানো, তোমাদের কিন্তু অনেক জায়গাতে প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেম হবে, অনেক কিছু, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু জানতে হবে। দেখো, প্রথমে দেখো পূর্ণ দোলন। পূর্ণ দোলন কি? একটা কণা যখন যেখান থেকে যাত্রা শুরু করবে, ধরো একটা পিঁপড়ে একটা জায়গা থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট জায়গায় গেল, তারপর আবার ফিরে এলো, ঠিক আছে। তাহলে এই যে ফিরে আসাটা পূর্ণ একটা পথ অতিক্রম করলো, একটা পূর্ণ একটা দোলন সম্পন্ন করলো, সেটাকে বলা হবে, একটা পূর্ণ একটা পথ অতিক্রম করলো, সেটাকে বলবো আমরা পূর্ণ দোলন। আমরা এর আগে দোলন সম্পর্কে জানলাম, দোলকের দোলন সেটা কি? একটা নির্দিষ্ট পথ যাওয়া আসা করবে, রৈখিক পথ বরাবর বা পর্যাবৃত্ত হতে পারে, অসুবিধা নেই। পূর্ণ দোলনে একটাই কি, যে যেই জায়গা থেকে সে যাত্রা শুরু করবে সেই বা যে বিন্দু থেকে সে যে যাবে, কণাটা বলো বা বস্তুটা বা যে কোনো জিনিস, আবার সেখানে যদি ফিরে আসে, তাহলে তার একটা পূর্ণ দোলন সম্পন্ন হলো। বোঝা গেল? আচ্ছা, এই ছবিটা থেকে যদি তোমরা দেখো, এই ছবিটা থেকে যদি দেখো, সি বিন্দুতে একটা বস্তু আছে, সে বি বিন্দুতে এলো, সরি একটু ডিস্টার্ব হয়ে গেছে, হ্যাঁ। সে বি বিন্দুতে এলো, বি বিন্দু থেকে আবার সি বিন্দুতে যদি চলে আসে আবার ব্যাক করে, তাহলে তার একটা পূর্ণ দোলন সম্পন্ন ঘটলো, ঠিক আছে। এবার দেখো দোলনকাল। কাল কি? টাইম পিরিয়ড। দোলনকাল মানে টাইম পিরিয়ড। তাহলে এই টাইম পিরিয়ড বা ইংরেজিটাই দেখো ভালো লাগছে বাংলার থেকে, হ্যাঁ। তো এগুলো ইংরেজিগুলো কিছুটা বেশিরভাগ মনে রাখার চেষ্টা করবে, অনেকটা, হ্যাঁ, বেশি কিছু নেই। তাহলে দোলনকাল বা টাইম পিরিয়ড কি? যে একটা পূর্ণ দোলনের জন্য, একটা পূর্ণ দোলন কি বললাম, যে একটা জায়গা থেকে, একটা বিন্দু থেকে যাত্রা করে আবার সেই বিন্দুতে ফিরে আসা,
সেটা একটা পূর্ণ দোলন। এই পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল বা টাইম পিরিয়ড। বোঝা গেল? আচ্ছা, কম্পাঙ্ক খুব একটা ইন্টারেস্টিং জিনিস। অনেক ক্ষেত্রে আমাদেরকে বেশি অনেক অঙ্ক করার সময় এই কম্পাঙ্কের এককটা এবং কম্পাঙ্ক জিনিসটা বেশি আসে। হ্যাঁ, দেখো, একক সময়ে কোনো কণা যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। আর একে আমরা এন দ্বারা সূচিত করি। কি দ্বারা? এন দ্বারা। আর এন সমান 1/t। তার মানে আমার যদি দোলনকাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক চাই, তাহলে এন ইকুয়াল টু 1/t বা টি ইকুয়াল টু 1/n, দুটো সেম। বোঝা গেল? বেশ, এবার এর একক, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্জ। কি বললাম? হার্জ। ঠিক আছে? আচ্ছা, কম্পন বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে কম্পন বিস্তার জিনিসটা কি একবার দেখে নিই যে কোনো কম্পনশীল কণার সাম্যাবস্থা থেকে সর্বাধিক স্বর্ণের মানকে কম্পন বিস্তার বলা হয়। একটা কণা তার সাম্য অবস্থান থেকে তাকে ডিস্টারবেন্স করা হলো, মানে তাকে নাড়া হলো বা তাকে যেতে বলা হলো, হ্যাঁ, বা তাকে শক্তি দেওয়া হলো, তারপরে সে যতটা পথ অতিক্রম করবে, সর্বাধিক যতটা পথ যাবে সেটা হবে তার, যে সরণটা অতিক্রম করবে সেটা হবে তার বিস্তার। আর বিস্তারকে সবসময় আমরা এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? দেখবা তোমরা। আর বিস্তারের একক এসআই মিটার হবে আর সিজেসে সেন্টিমিটার হবে। আমরা যখন অঙ্ক করাবো এরপরে অনেকগুলো চ্যাপ্টারে, তখন বিস্তারকে আমরা সবসময় এ দ্বারা সূচিত করব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, সরল দোলগতির ধর্ম। এই সরল দোলগতি একটা সময় থেমে যায়। আমরা দেখব যে একটা সময় থেমে যায়। আচ্ছা, কেন থামে? আমি যদি কোনো একটা জিনিসকে ছুড়ে দিই, একটা বলটা গড়তে গিয়ে একটা সময় থেমে যায়, এটাও বা কেন হয়? এর প্রত্যেকটার পেছনে একটা বল কাজ করে, বাধা বল। সেটা ঘর্ষণ বল হতে পারে, যেহেতু ফুটবলটা বলো বা এমনি কোনো বল বলো, ক্রিকেট বল বলো, সেটা গড়ে যাচ্ছে। মানে কি, সেটা যেটা দিয়ে যাচ্ছে সেটার সঙ্গে, সেই স্পর্শ বিন্দুর সঙ্গে তার ঘর্ষণ ক্রিয়া করছে, একটা বাধা বল কাজ করছে, তার জন্য সেটা থেমে যায় একটা সময়। আচ্ছা, এর শূন্যে যখন একটা জিনিস ভাসছে, যখন আমার একটা পিণ্ডকে আমি টেনে ছেড়ে দিলাম, তখন কে বাধা দিল? তখন তো ওখানে আর ঘাস নাই বা রাস্তাতে বা কোনো স্পর্শ বিন্দু নাই। তো তখন কে বাধা দিচ্ছে? তখন বাতাস বাধা দিচ্ছে, বায়ু, এয়ার তখন এখানে অবস্টেকলের মতো কাজ করছে, হ্যাঁ, বাধার মতো কাজ করছে। তাহলে এই যে একটা বস্তুকে তার সাম্য অবস্থানে আবার নিয়ে আসার চেষ্টা করছে, মানে একটা জায়গাতে থেকে আমি একটা গতিতে আছে একটা, সেই গতি থেকে আবার তাকে স্থির অবস্থায় বা সাম্য অবস্থায়, মানে আগের অবস্থাতে নিয়ে চলে আসছে, তার জন্য যে বলটা কাজ করে সেই বলটাকে বলা হয় প্রত্যানয়ক বল। বোঝা গেল? আর একবার বলছি, যে একটা কোনো বস্তুকে তুমি ডিস্টারবেন্স করলে, মানে নাড়ালে, সেটা কি করছে? ভাইব্রেশন করছে, কম্পন হচ্ছে, তার দোলন ঘটছে। এবার দোলন যদি ঘটে, সেই দোলনটা তো একটা সময় থেমে যায়, কিন্তু থামে কেন? তার জন্য একটা বল কাজ করে, বাধা বল। সে বলটা তাকে প্রাথমিক অবস্থায় বা তার ইনিশিয়াল স্টেটে নিয়ে আসতে সাহায্য করে, তার সাম্য অবস্থান, মানে যে অবস্থানে সে আগে ছিল সেই অবস্থানে তাকে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। সেই বলটাকে আমরা বলবো প্রত্যানয়ক বল। বোঝা গেল? বেশ, চলো তারপর দেখি। এখানে ছবিটার ব্যাপারটা একটু দেখো, এই ছবিটা ক্ষেত্রে দেখো, ধরো সি বিন্দুটা সাম্য অবস্থান, এই সি বিন্দু থেকে বস্তুটাকে, না, ও বিন্দুটাকেই ধরো, ও বিন্দুতে একটা বল দেওয়া হলো এফ, সে বস্তুটা এই বি বিন্দুতে এলো, এফ বল দেওয়ার ফলে তারপর যা আশা করছে ও থেকে বি, একটা সময় বলটা থেমে গেল, তখন কি হলো? ও বিন্দুতে এসে আবার চলে আসলো। কেন হলো? তখন এই পিকলটা একটা সময়, যখন ও বিন্দুতে ছিল প্রথমে, এটা ভাবো, প্রথমে যখন ও বিন্দুতে ছিল তখন তার কোনো বল তার উপর দেওয়া হয়নি। যখন বলটা দেওয়া হলো তখন তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো, একটা দোলন সৃষ্টি হলো, সে যাওয়া আসা করতে শুরু করছে। একটা সময় তার সেই প্রত্যনয়ক বলের জন্য তার একটা বল বাধা কাজ করছে, একটা বাধা বল, তাকে থামানোর চেষ্টা করছে, তাকে তো সেই ও বিন্দুতেই আবার ব্যাক নিয়ে আসার চেষ্টা করছে। সেই বলটার জন্যই সে
একটা সময় সেই বৈত্তনায়ক বল বলা হচ্ছে তাকে, বা সেই বলটাকে আমরা প্রত্যনায়ক বল বলছি, সেই বলের জন্য ও বিন্দুতে এসে দাঁড়িয়ে গেল। তখন এফ কি হবে? তখন এফ আবার 0ই হবে। বোঝা গেল? তাহলে প্রত্যনায়ক বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থানে দিয়ে থাকবে। কেন? তাকে দাঁড় করানোর জন্য। প্রত্যনায়ক বলের মান সাম্যাবস্থায় কণার সরণের সমানুপাতিক হবে। বোঝা গেল? এই প্রত্যনায়ক বলটা কী হবে? কণার সরণের সমানুপাতিক। বোঝা গেল? তাহলে আমাদের এই দুটো হলো ধর্ম। সরল দোলগতির সমীকরণ। প্রথমেই দেখো আমরা একটা শর্ত পড়লাম এখানে, 2 নম্বর শর্তটা দেখো। এই 2 নম্বর শর্তটা কি বললো? যে প্রত্যনায়ক বল, যে বলটা আমার দাঁড়াতে সাহায্য করছে, আমার সাম্যাবস্থানে একটা দোলন বস্তুকে সাম্যাবস্থানে আনতে সাহায্য করছে, সেই বস্তুটা উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে বা যে বলটা দাঁড় করাচ্ছে, সেই যে এফটা, সেটা সরণের সঙ্গে সমানুপাতিক। ঠিক এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা সরল দোলগতির সমীকরণের প্রতিষ্ঠা করব। বোঝা গেল? তাহলে ওই যে ছবিটা দেখলে, এই যে ছবিটা, এই ছবিটা থেকে আমরা বলতে পারি যে এফ প্রপোর্শনাল টু এক্স, মানে বল সরণের সমানুপাতিক। তাহলে এবার যদি তোমরা বা আমরা কি করি যে এই, আচ্ছা মাইনাস কেন হলো? মাইনাস কেন? বলটা দেখো পেছন দিকে কাজ করছে। আমি প্রথমে দিচ্ছি সামনের দিকে, কিন্তু বলটা কিন্তু পেছনের দিকে কাজ করছে, মানে একটা বাধা। তার প্রত্যনায়ক বলটা সাম্যাবস্থানের দিকে কাজ করছে, কিন্তু প্রথমে যে বলটা দিলাম সেটা কোন দিকে ছিল? সামনের দিকে ছিল। তাহলে সাম্যাবস্থানে অভিমুখ হওয়ার জন্য কিন্তু সাম্যাবস্থানের দিকে আসার জন্য কি হলো? এটা ঋণাত্মক হয়। এবং এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য আমার কি হয়? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ঠিক আছে? তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাক। আর কেটাকে বলা হচ্ছে বল ধ্রুবক, সরি কেটাকে বলে দিলাম বল ধ্রুবক। আর কের এককটা সিজিএসে ডাইন পার সেমি এবং এসআই নিউটন পার মিটার। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। আর একটা ফোন চলে এসেছিলো, সরি এর জন্য। ঠিক আছে? আর ভালোভাবে থাকো, হ্যাঁ? ওকে।